আসসালামু আলাইকুম। আরেকবার সবাইকে স্বাগতম সাইফ এডুকেয়ার বিডি, আপনাদের প্রিয় এই ইউটিউব চ্যানেলে। আশা করি পূর্বের ভিডিওগুলো আপনাদের সবার ভালো লেগেছে এবং কমেন্ট এবং আমাদের কাছে যে ইমেলগুলো এসেছে তার ভিত্তিতে আসলে আমরা পরবর্তী লেকচারটি শুরু করে দিব। টাইটেল লাইন দেখে ইতিপূর্বে বুঝে ফেলার কথা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ, এবং খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টিতে যাওয়ার আগে আমরা কয়েকটি বিষয় পরিষ্কার করে ফেলতে চাই। ভয়েস চেঞ্জ ভিডিওটাকে আমরা দুইভাবে করতে চাই। একটা হচ্ছে যারা একাডেমিক পরীক্ষায় অংশগ্রহণ করে বা একাডেমিক পড়াশোনা করো তাদের জন্য, আর আরেকটি বিষয় হচ্ছে যারা বা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করার শেষে এখন কম্পিটিটিভ এক্সামে আসলে আমরা অংশগ্রহণ করতে চাই তাদের জন্য। আমি আরেকবার বলে দিই খুবই ক্লিয়ার করে, যারা কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন এই ভিডিওটি তাদের জন্য নয়। আমাদের টাইটেল লাইনে স্পষ্ট করে কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা আলাদা একটি ভয়েসের উপর ভিডিও তৈরি করেছি, সবাইকে সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এটি আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি একদম রুট থেকে বেসিক গুলো যাতে খুব ক্লিয়ার হয়, সেই বেসিক ক্লিয়ার করার জন্য আমরা একদম ভয়েসের ইনস এন্ড আউট আমরা একটু খোলামেলা আলোচনা করব এই টপিকটাতে এবং এই ভিডিওটাতে। আশা করি পুরোটা সময় ধরে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, সবার খুব কাজে লাগবে। তো বোঝাই যাচ্ছে ভয়েস চেঞ্জ আসলে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যে বিষয়টা বলে ফেলি, যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে। এখন ভয়েস চেঞ্জ হচ্ছে এমন একটা গোলক দাদার মতো, যখন কিনা আমরা এক্সামে অ্যাপিয়ার করতে যাই তখন দেখা যায় যেটা ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা বিষয় আসলে আমাদের একটু খুঁজে বের করা দরকার। প্রশ্ন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজতে গিয়ে আমরা এমন একটা গোলক দাদায় হারিয়ে যাই, এগুলোকে বলা হয় এক্সটেনশন অফ দি সেন্টেন্স। আমরা সেন্টেন্স পড়েছি, সেখানে সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, অবজেক্ট ছিল বা এক্সটেনশন অফ দি সেন্টেন্স ছিল, সেন্টেন্সের বর্ধিতাংশ। অনেক সময় এটাকে অলংকার বলা হয়। সেন্টেন্স আমরা সুন্দর করার জন্য অনেক কিছু ব্যবহার করি, চমৎকার করে অনেক কিছু বলি। আসলে সবই কি প্রয়োজনীয় অংশ? স্পেশালি ফর ভয়েস চেঞ্জ নো, সবই প্রয়োজনীয় অংশ নয়। তাহলে আমাদের সমস্যা হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি, অবজেক্ট কোনটি। এই পর্যায়ে আমি আলোচনা করব যে অ্যাক্টিভ ভয়েস আসলে আমরা কিভাবে চিনবো, যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে বা কর্তা সকর্মক, যেখানে সাবজেক্ট নিজেই কাজটা করবে। আই ইট রাইস, আমি ভাত খাই। প্যাসিভ ভয়েসটি হবে রাইস ইজ ইটেন বাই মি, তাহলে দেখা হলো আমার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে কি দাঁড়ালো, সাবজেক্ট যেটা অ্যাক্টিভ সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর সাবজেক্ট যে জায়গাটাতে ইনঅ্যাক্টিভ তাকে আশ্রয় করে কিনা কাজ সংগঠিত হচ্ছে সেই জায়গাটিতে হচ্ছে প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? আমরা আরেকবার বলি, এখানে প্যাসিভ ভয়েস সেটা হচ্ছে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, কর্তাকে আশ্রয় করে কাজ সংগঠিত হওয়া, এই বিষয়টাকে বলছি আমরা প্যাসিভ। আমরা আরেকটু যদি দেখতে চাই যে একটি সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস চেনার উপায়। মনে করো তোমাকে অপারেশন দেওয়া হলো যে ভয়েস চেঞ্জ করতে হবে, এটা ভয়েস চেঞ্জ করে ফেলতে হবে, অ্যাক্টিভে ট্রান্সফর্ম করতে হবে অথবা প্যাসিভে ট্রান্সফর্ম করতে হবে। তখন কি বলছিলাম, অ্যাক্টিভে ট্রান্সফর্ম করতে হবে অথবা প্যাসিভে ট্রান্সফর্ম করতে হবে, তখন আমাদেরকে সেন্টেন্স চেঞ্জ আসলে খুবই গুরুত্বপূর্ণ। তখন আমরা কিভাবে চিনব, বিষয় আমরা যেভাবে সেটি চিনবো সেটি হচ্ছে প্যাসিভ ভয়েসে চেনার জন্য প্রধান যে বিষয়টি তোমাদেরকে মাথায় রাখতে হবে, একটি অক্সিলিয়ারি ভার্ব লিখে দেই, একটি অক্সিলিয়ারি ভার্ব থাকবে প্লাস মেইন যে ভার্বটি থাকবে, মেইন ভার্ব এর B3, আমরা জানি B3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, রাইট? B3 থাকবে, অক্সিলিয়ারি ভার্ব থাকবে একটা, সেটা যে কোনো কিছু হতে পারে, প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হতে পারে, এম ইজ আর হতে পারে, ওয়াজ ওয়ার হতে পারে, শেল উইল হতে পারে। কিন্তু মেইন ভার্বটি যখন B3 অবস্থায় থাকবে, চোখ বন্ধ করে ডেফিনেটলি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে এভাবে আমরা প্যাসিভ ভয়েস আলাদা করে ফেলতে পারবো অ্যাক্টিভ ভয়েসের থেকে। এখন আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকচার শিখবো। এই একটা স্ট্রাকচার ধরে আমরা পুরোটা ভয়েসের অপারেশন করতে চাই, দেখতে চাই অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে চাই, রাইট?
যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের আমরা বলেছিলাম হচ্ছে একটা মাত্র স্ট্রাকচার তৈরি করে আমরা পুরো বিষয়টিকে বুঝিয়ে দিব তোমাদেরকে, এবং এই স্ট্রাকচারটা তোমাদের মাথায় থাকে তাহলে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আসলে আমাদেরকে কোনো ঝামেলায় ফেলবে না। তো যে বিষয়টি প্রথমেই বলে দিই, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে তার সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব টেন্স অনুযায়ী থাকবে, যদি থাকে, নাও থাকতে পারে, যদি থাকে টেন্স অনুযায়ী। আরেকটি বিষয় এখানে বলে রাখি, যে কোনো সেন্টেন্স কোন টেন্সের সেন্টেন্স সেটি বোঝার জন্য আমরা সবার আগে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যদি থাকে অক্সিলিয়ারি ভার্ব দেখেই বোঝা যায় সেটি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। আবার প্রেজেন্টের মধ্যে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি একইভাবে হচ্ছে পাস্টের চারটা এবং হচ্ছে ফিউচারের চারটা কোনটা সেটা ডিনোট করবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যদি অক্সিলিয়ারি ভার্ব না থেকে থাকে তাহলে আমরা যেটিতে যাব সেটি হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্বটাই আইডেন্টিফাই করবে সেটি কোন টেন্সের সেন্টেন্স। ফাইন, তারপরে হচ্ছে অবজেক্ট থাকবে। এই অবজেক্টটা হচ্ছে একটি রহস্যময় অবজেক্ট। অবজেক্টটাই আসলে একটি রহস্যময় অবজেক্ট, স্পেশালি ফর দি কেস অফ ভয়েস চেঞ্জ। এই কেসের জন্য আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অবজেক্ট খুঁজে বের করা, কারণ আমরা পড়ে যাই একভাবে ভয়েস, একাডেমিক পরীক্ষাগুলোতে ভয়েসটাকে কঠিন করে দেওয়া হয়। এর কারণটা হচ্ছে একটা গোলক দাদার মধ্যে ফেলে দেওয়া হয় অবজেক্টটাকে। এটা যে কাজটা দ্বারা করা হয় সেটা হচ্ছে এক্সটেনশন অফ দি সেন্টেন্স। বলা হয় না, কিন্তু এক্সটেনশন অফ সেন্টেন্সের মাঝখানে আমাদের অবজেক্টটি থেকে যায়। তাই আমরা খুঁজে পেয়ে অবজেক্টটাকে ধরে আমরা প্যাসিভ করব। যখন এক্সটেনশন অফ সেন্টেন্সের অবজেক্ট থাকবে, আমরা যখন এটিকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, তখন আমরা এখানে দেখা যাচ্ছে অবজেক্টটা সাবজেক্টে পরিণত হবে। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে অবজেক্ট কিভাবে সাবজেক্টে পরিণত হবে, সেটি আসলে কোন অবজেক্ট? সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্টে পরিণত হবে, এটি আসলে এই অবজেক্ট। এরপরে অক্সিলিয়ারি ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। এখন টেন্স অনুযায়ী একটু পরেই হচ্ছে আমরা ভয়েসের টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নিব। প্যাসিভ করতে আমাদের যে একটি ছক মনে রাখা দরকার, কারণ হচ্ছে এক টেন্সের 4টি করে প্রকারভেদ, সেই 4টি প্রকারভেদের সর্বশেষটাকে যদি ছেড়েও দাও তাহলে 3টা করে হচ্ছে 3টা টেন্সের 9টা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটুকু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো অক্সিলিয়ারি ভার্ব যদি অক্সিলিয়ারি ভার্ব পরিবর্তন হবে টেন্স অনুযায়ী। এরপরে এই যে মেইন ভার্বটা থাকবে তার B3 অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে? তো তার B3 রূপটা হবে এবং সাবজেক্টটা অবজেক্টে পরিণত হবে। বলাই বাহুল্য কোন সাবজেক্টটা অবজেক্টে পরিণত হবে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে এসে অবজেক্টে পরিণত হবে। এবং তোমরা সবাই এটা করে আসছো, বা হচ্ছে মাধ্যমিক লেভেলের শুরুতেই আই থাকলে মি হবে, উই থাকলে আস হয়। এই যে সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ রূপ, এখানে আসলে তার অবজেক্টিভ রূপটি বসতো। এটার মাধ্যমে আসলে আমরা দুটি বিষয় করতে পারি, সেটা হচ্ছে এই দুটি বিষয় যদি আমরা খুব ভালো বুঝতে পারি তাহলে আমরা সেন্টেন্স প্যাটার্ন, স্ট্রাকচার এবং কোন টেন্সের সেন্টেন্স, এই টেন্স সম্পর্কে আমাদের একটি সাম্যক ধারণা হয়ে যাওয়ার কথা। তো এখন আমরা যে বিষয়টি দেখব টেন্সের স্ট্রাকচার গুলো দেখব এবং একটি উদাহরণ দেখার মাধ্যমে সেটি হয়তো ক্লিয়ার হবে। বলছিলাম আমরা টেন্সের স্ট্রাকচার গুলোর দিকে যদি একটু খেয়াল করি, আবারও বলে দেই, টেন্সের এই স্ট্রাকচারটি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার সময় আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। এগুলো তখনই ব্যবহার করা যাবে যখন প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো অ্যাক্টিভ ভয়েসকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, তাহলে তার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা এম, ইজ, আর যে কোনো 3টা একটি ব্যবহার করতে পারবো, এবং অবশ্যই সেটি ব্যবহার করতে হবে পার্সন অনুযায়ী। আরেকবার রিপিট করছি, অবশ্যই এই 3টি ব্যবহার করতে হবে পার্সন অনুযায়ী, কারণ ফার্স্ট পার্সনের সাথে যেটি হবে থার্ড পার্সনের সাথে একটি হবে না। এর সাথে সবসময় আর হয়, এর সাথে কখনো ইজ হবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা যদি আমাদের মাথায় থাকে তাহলে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন আমরা প্যাসিভ করব তখন এম এর সাথে বিং লাগবে, ইজ এর সাথে একটি বিং লাগবে এবং হচ্ছে আর এর সাথে একটি বিং লাগবে। কারণ সবগুলো কন্টিনিউয়াস, একটু খেয়াল করার বিষয় হচ্ছে সবগুলো কন্টিনিউয়াসকে আমরা যখন প্যাসিভ করব তখন এম এর সাথে একটি বিং, ইজ এর সাথে একটি বিং, আর এর সাথে একটি বিং। যখন আমরা প্রেজেন্ট পারফেক্টকে আমরা যখন হচ্ছে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব তখন হচ্ছে হ্যাভ এর সাথে বিন লাগবে, এজ এর সাথে বিন লাগবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে একইভাবে যদি পাস্ট ইনডিফিনিট হয়, আমরা সবাই জানি পাস্ট ইনডিফিনিটের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস যখন আমরা করব তখন সেটা হবে ওয়াজ বিং, ওয়্যার বিং। বিং ঠিক থাকলো, সবগুলো কন্টিনিউয়াসে হচ্ছে বিং ঠিক থাকতেছে, কিন্তু হচ্ছে এম এর কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ এর কারণে পাস্ট কন্টিনিউয়াস, ইজ এর কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়্যার এর কারণে পাস্ট কন্টিনিউয়াস। এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। পারফেক্টে গিয়ে দেখা গেল বিন ঠিকই রয়েছে, কেবলমাত্র হ্যাড এটা বদলে যাচ্ছে। তাহলে একইভাবে আসলে আমরা ফিউচারটাও করতে পারবো। ফিউচারটা করার জন্য আমাদেরকে যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে আমরা এখানে ফিউচার লিখে নিলাম। এই অংশটি যদি একটু মুছে দেই তাহলে সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, যেটি বলছিলাম যে ফিউচার টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হিসাবে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করব তখন
ফিউচার ইনডিফিনিটে শেল বি হবে, উইল বি হবে। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শেল বি বিং হবে অথবা উইল বি বিং হবে। এবং যখন ফিউচার পারফেক্ট হবে তখন হচ্ছে শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন হবে। এই বিষয়টি যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা ভালোভাবে হচ্ছে 12টি নিয়ম, এই যে 12টি নিয়ম হচ্ছে খুবই সহজ, একদম প্রাইমারি লেভেলের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, সেটা আমরা করতে পারবো। যা বলছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বয়েজের এই কমন রুলসগুলোকে সহজবুদ্ধ করার জন্য খুবই সংক্ষিপ্ত এবং খুবই কমন 3টি উদাহরণ নিলাম। এখন এগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব। এর মাধ্যমে বুঝতে পারবো যে আসলে রুলসটা কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে এবং আমি বুঝতে পারলাম কিনা। এখানে আই কিলড এ বার্ড, এই সেন্টেন্সটিতে এটা হচ্ছে সাবজেক্ট, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, একটি মেইন ভার্ব রয়েছে এবং একটি অবজেক্ট রয়েছে। তো প্রথমেই যে বিষয়টা খেয়াল করতে হবে, যা বলেছিলাম মেইন পর্বে, সেটি হচ্ছে যখন আমরা টেন্স চিন্তা করব তখন আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব দেখে এটা বুঝতে হবে যে এটা কোন টেন্সের সেন্টেন্স। তো যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই তাই মেইন ভার্বের ইডি এটাই প্রমাণ করে দিচ্ছে যে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিটের একটি সেন্টেন্স। তাহলে এটিকে যদি আমরা প্যাসিভ করি, লিখব এবার যেহেতু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আসছে আমরা ওয়াজ এবং ওয়ার এর দুটির মধ্যে ওয়াজ ব্যবহার করব। এবার ওয়াজ কিল্ড, স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে ভার্বের বি3, কিল্ড বসবে, তারপরে স্ট্রাকচার অনুযায়ী একটি বাই বসবে, তারপর হচ্ছে মি, এই মিটা হচ্ছে আই এর অবজেক্ট মি। তাহলে এটি আমরা বুঝতে পারলাম। পরের উদাহরণটার দিকে যদি একটু খেয়াল করি, একইভাবে এখানে হচ্ছে একটি সাবজেক্ট, শেল আসলে একটি অক্সিলিয়ারি ভার্ব এবং এটা দিয়ে আমরা বুঝতে পারি ডুটা হচ্ছে মেইন ভার্ব, দি সামটা হচ্ছে তার অবজেক্ট। তাহলে এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব শেল রয়েছে, স্বভাবতই আমরা বুঝতে পারি যে শেল দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে হচ্ছে আমাদের প্যাসিভের সাবজেক্টই হচ্ছে দি সাম, অঙ্কটি। যেহেতু আমরা স্ট্রাকচারে দেখলাম ফিউচার ইনডিফিনিটে সব সময় শেল থাকলে যেটা হবে সেটি হচ্ছে বি, দি সাম শেল বি। ডু এর পাস্ট পার্টিসিপল রূপটি হচ্ছে ডান বাই মি। পরের সেন্টেন্সটি যদি আমরা একটু খেয়াল করে দেখি, দে হ্যাড প্লেড ক্রিকেট। যেহেতু হেড রয়েছে, টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি হেডটা হচ্ছে পাস্ট পারফেক্টের সেন্টেন্স। যদি পাস্ট পারফেক্টের সেন্টেন্স হয় তাহলে আমরা যদি এটাকে একটু প্যাসিভ ভয়েসে কনভার্ট করি, এখানে তার সাবজেক্টই হচ্ছে ক্রিকেট, হ্যাড বিন, এই রেজাল্টটি দেয়া আছে হ্যাড বিন প্লেড বাই देम। খুবই সহজ। এবং শেষে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। শেষে তোমাদের জন্য একটি পাজলটা হচ্ছে, যদি এখানে দেয়া থাকতো দে হ্যাড প্লেড ক্রিকেট ইন দি স্কর্চিং সান, সান যদি দেয়া থাকতো তাহলে বিষয়টি কেমন হতো? তখন কি ক্রিকেট অবজেক্ট হিসাবে খুঁজে পাওয়াটা এতটা সহজ হতো? অথবা আমি যদি প্রথম সেন্টেন্সটিকে একটু বর্ধিত করি বা এক্সটেন্ড করি, আই কিলড এ বার্ড ইয়েস্টারডে হোয়েন মাই ফাদার কেম, যখন আমার বাবা এসেছিলেন গতকালকে তখন আমি পাখি মারলাম। সেটা তখন কিভাবে দাঁড়াবে? তখন কি আমি এ বার্ড খুঁজে পাবো সেই এক্সটেনশনের ভিড়ে? তাহলে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে এবং হচ্ছে তোমাদের কোন বিষয়ে হচ্ছে বললে আরো একটু সুবিধা হবে। যদি কোনো বিষয় কঠিন থেকে থাকে বলো, আমরা সহজবুদ্ধ করে দিব। কেমন? আল্লাহ হাফিজ, সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।